বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেটা যে পরিমাণ ডেভেলপ হওয়ার কথা সেই পরিমাণ হয়নি। আমরা ভাবছি না যে একটা মানুষ কতটা তার পটেনশিয়াল আছে। কারণ আপনি যদি ইমোশনালি আনইন্টেলিজেন্ট হন, এই একটা ছোট ঘটনার কারণে এমনও হতে পারে আপনার ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে আপনি মনে করেন খুব বেশি প্রেশারে না পড়লে তার আসল সত্তাটা বেরিয়ে আসে না। এই জন্য অনেকে দেখবেন খুব স্মুথ ক্যারিয়ার আছে, কিন্তু খবর পাবেন অল অফ এ সাডেন ছোট্ট একটা ইনসিডেন্টের কারণে তার। যারা ভালো কোম্পানি তারা কিন্তু একটা মানুষকে নেওয়ার আগে অনেক চেক করে। ওয়ার্ল্ডের বড় কোম্পানিগুলো তারা ফোকাস করছে মোরাল, কালচার, অ্যাটিটিউড। এখন স্টিভ জবসের একটা কথা আমি শুনলাম সেদিন, খুব ভালো লাগছে যে আমি এমন কাউকে দেখিনি যে হার্ডওয়ার্ক করতে চায় না, তাকে হার্ডওয়ার্ক করানো যায়। তার মানে দেখেন, মানুষের বিহেভিয়ার চেঞ্জ করাটা কিন্তু খুবই খুবই শক্ত একটা কাজ। বেশিরভাগ মানুষ আমার কি করা উচিত, কি ভাবছে, নিজেকে নিয়ে চিন্তাই করি না। হ্যাঁ, অন্য এই জন্য কি আমার টাইমটা আমি ব্যয় করছি অন্যকে নিয়ে, এক নম্বর। আর দুই নম্বর যেটা, আমরা না, আমার কাছে এটা মনে হয়েছে, আমরা বাউন্ডারির বাইরে যাই মানুষের সাথে মিশি। মানে আমি অন্য মানুষকে আমার লাইফে অনধিকার চর্চা করার সুযোগটা দিই। আমার ধারণা 100তে মনে হয় বড় জোর 20% পাবো যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট প্লাস সোশ্যাল স্কিল ভালো। বাংলাদেশের সোকল ব্রিলিয়ান্টের 80%ই খুব। আমরা যখন ইমোশনটাকে বাদ দিয়ে যেহেতু বড় হয়েছি, এই ইমোশনটা কিন্তু আসলে তার রোলটা প্লে করে চলে যায় আমাদের ক্যারিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনাদের সবাইকে স্বাগতম হাসান ইমাম টক্সের এই ভিডিওটা দেখার জন্য। আজকে আমার হাসান ইমাম টক্সে যিনি অতিথি হিসেবে এসেছেন, সম্প্রতি আমরা যখন ইমোশনাল ইন্টেলিজেন্স কিংবা লিডারশিপ ডেভেলপমেন্টের কথা বলি, উনার নাম সবার মুখে আসবেই। এমনকি উনি একাডেমিক সেক্টর থেকে শুরু করে কর্পোরেট সেক্টর এবং এক্সিকিউটিভ কোচিংয়ে উনার 21 বছরের উপরের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও লিডারশিপ ডেভেলপমেন্টের যদি আমরা কথা বলি, কনফ্লিক্ট ম্যানেজমেন্টের যদি কথা বলি, ইভেন ইনফ্লুয়েন্স, টিম কালচার এবং চেঞ্জ অফ লিডারশিপে বিভিন্ন সেক্টরে, আমাদের দেশের বিভিন্ন সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন ওনাদেরকে উনি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে তুলছেন। উনি আর কেউ নন, প্রফেসর SM আরিফুজ্জামান স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এবং আপনার মানে ইন্ট্রোডাকশনটা চমৎকার লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর স্যার আপনাকেও পেয়েও আমি অত্যন্ত খুশি যে আপনার কর্মব্যস্ত জীবন এবং পারিবারিক জীবন থেকে কিছুটা সময় করে এই হাসান ইমাম টক্সে যে আসছেন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার প্রথমেই যে কথাগুলো বললাম যে লিডারশিপ ডেভেলপমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, টিম কালচার, আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো, আপনার কাছ থেকে জানতে চাইবো। এবং আমার এই ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আপনি যেহেতু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়েও অনেক বিভিন্ন পডকাস্টে কথা বলেছেন, লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছেন, টিম কালচার নিয়ে কথা বলেছেন, তো সেই দিক থেকে ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে ব্যাপারটা কি, এটা একটু যদি একটু বলতেন। সো এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে এবং আমি মনে করি ইমোশনাল ইন্টেলিজেন্সটা যদি আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারতাম তাহলে বাংলাদেশটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারতাম। কেন বলি, কারণ আমি সবসময় অবাক হয়ে লক্ষ্য করেছি বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেটা যে পরিমাণ ডেভেলপ হওয়ার কথা সেই পরিমাণ হয়নি। এবং স্ট্যাটিস্টিক্স তাই বলছে, জিডিপিতে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন ওরকম না। এবং এটা একটা বড় কারণ, আমি নিজে কাজ করে দেখেছি, কারণ আমি প্রচুর কর্পোরেটদের সাথে কাজ করেছি। আমার মার্কেটে প্রায় 30,000 স্টুডেন্ট চাকরি করছে যাদের সাথে আমার রেগুলার ইন্টারাকশন হয়। 10 বছরের উপরে আমি কর্পোরেট ট্রেনিং করাই, বাট ফুল টাইম করছি একেবারে 1-1.5 বছর হয়ে গেছে। তো সেখানেও প্রায় অলরেডি 70টা কোম্পানির সাথে কাজ করেছি। সো এখানে আমি দেখলাম যে আসলে প্রোডাক্টিভিটি বাড়ানো অনেক জায়গা আছে যেটা হচ্ছে না। আমরা ভাবছি না যে একটা মানুষ কতটা তার পটেনশিয়াল আছে। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজটা কিন্তু এটাই, একটা মানুষকে আসলে তার বেস্ট ভার্সন নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। তো ইমোশনাল ইন্টেলিজেন্স কাজ করে কিভাবে, যেমন দেখেন, মনে করেন আজকে হঠাৎ করে আপনি কাজ করছেন, আপনার অল অফ এ সাডেন একটা ক্লায়েন্টের কল এসেছে এবং ক্লায়েন্টটা সামহাও আপনার সাথে দুর্ব্যবহার করলো। এখন এইটা কি হলো, আপনার উপরে একটা কি করলো, প্রভাব বিস্তার করলো। এখন আপনি যদি ইমোশনালি আনইন্টেলিজেন্ট হন, এই একটা ছোট ঘটনার কারণে এমনও হতে পারে আপনার ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। আপনি হয়তো এমন একটা না বুঝে তাকে একটা কমেন্ট করলেন, হ্যাঁ, প্লাস আপনি হয়তো ওই দিন দেখেন কাজে কর্মে মন বসাতে পারলেন না, এবং মন বসাতে পারলেন না ওই সময় একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিলেন, যে ডিসিশনটা ভুল হলো। আপনার কানাডা, USA তে এটা নিয়ে রিসার্চ হয়েছে যে একটা সেট অফ টিচার্সকে একই খাতা মূল্যায়ন করতে দেওয়া হয়েছে যখন সে ভালো মুডে ছিল, যখন সে খারাপ মুডে ছিল।
অবাক হবেন, নাম্বারের ডিফারেন্স এসেছিল প্রায় 5 থেকে 10 মার্কস। তার থেকেও ভয়ঙ্কর কথা, ওই টিচারকে যখন 2টা খাতা দেখানো হয়েছে, খারাপ মুডে থাকা অবস্থায় উনি যে খারাপ মার্কস দিয়েছে এটা উনি বিশ্বাসই করতে পারছেন না যে ওয়াজ ইট আই, আমি কি এটা হইতে পারি। সো দেখেন, আমাদের যেটা হয়, আমরা তো হিউম্যান বিং, প্রত্যেকের একটা ইমোশন আছে। ড্যান কার্নেগি বলে গিয়েছে যে ওয়েন ইউ ডিল উইথ হিউম্যান বিং, রিমেম্বার দে আর নট ক্রিয়েচার অফ লজিক, দে আর ক্রিয়েচার্স অফ ইমোশনস। ক্রিয়েচার্স অফ লজিক্স হচ্ছে মেশিন, কিন্তু আমরা মানুষরা কিন্তু ক্রিয়েচার অফ ইমোশন। কিন্তু আমরা যখন এই ইমোশনটাকে বাদ দিয়ে যেহেতু বড় হয়েছি, এই ইমোশনটা কিন্তু আসলে তার রোলটা প্লে করে চলে যায়, আমাদের ক্যারিয়ারকে তছনছ করে ধ্বংস করে দিয়ে চলে যায়। সো ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আসলে ইমোশনটা বুঝে রাইট ওয়েতে ওইটা ম্যানেজ করা, যেটা আমার ক্যারিয়ারে ভালো করবে, আর অন্যের ইমোশনটা বুঝে সেই অনুযায়ী তার সাথে ইন্টারাকশন করা, যেটাকে আমরা বলছি সোশ্যাল স্কিল। তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে একটা মানুষ কাজে কর্মে সবার সাথে ইন্টারাকশন করে আসলে দারুণভাবে সে কাজ করতে পারে কিনা। এটাকে আমি মাঝে মাঝে বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ এ ম্যানুয়াল ফর এ ওয়েল ফাংশনিং হিউম্যান বিং। স্যার, ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি আসলে কি সাইকোলজির সাথে কি কোনোটা জড়িত কিনা যদি একটু বলতেন। জি, সামহাও কানেক্টেড টু দ্য সাইকোলজি, বিকজ এটা তো হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করছে। কারণ দেখেন, এবং আমরা যে বিভিন্ন সময় যে বিভিন্ন আবেগের প্রতিক্রিয়াটা দেখাই, এখন এটা বলা হচ্ছে যে ইট ইজ লাইক, এটা শুধু আমি এখনকার মানুষ হিসেবে না, আমার চাইল্ডহুড থেকে বড় হতে হতে যেভাবে বড় হয়েছে সেটার সাথে কানেক্টেড। সো আমি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ডিপলি যদি কাজ না করি, ইফ আই ডোন্ট ওয়ার্ক অন মাই সেলফ, অনেক মানুষ আছে আপনি মনে করেন খুব বেশি প্রেশারে না পড়লে তার আসল সত্তাটা বেরিয়ে আসে না। এই জন্য অনেকে দেখবেন খুব স্মুথ ক্যারিয়ার আছে, কিন্তু খবর পাবেন অল অফ এ সাডেন ছোট্ট একটা ইনসিডেন্টের কারণে তার ক্যারিয়ারে খুব ক্ষতি হয়ে গিয়েছে। কারণ এর মানে যে সে আগে ইমোশনাল ইন্টেলিজেন্স ছিল তা না, এর আগে সে টেস্টেড হয় নাই। সো ইমোশনাল ইন্টেলিজেন্স মানে যে একটা মানুষ প্রেশারাইজ সিচুয়েশনে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে। সো এটা অবশ্যই কানেক্টেড উইথ দ্য সাইকোলজি। এবং এই কারণে কিন্তু এখন কোম্পানিগুলোতে আপনার যারা ভালো কোম্পানি, তারা কিন্তু একটা মানুষকে নেওয়ার আগে অনেক চেক করে। ইভেন ইউকেতে একটা খুব টপ ইউনিভার্সিটি আছে, সেখানে রিক্রুটমেন্ট করা হয়েছিল একজন বাংলাদেশি প্রফেসরকে। অবাক হয়ে যাবেন, তার বয়স হচ্ছে এখন কত 55, কিন্তু তার শৈশবে প্রাইমারি কোন স্কুল ছিল সেই স্কুলে পর্যন্ত তারা খোঁজ নিয়েছে যে হোয়াট টাইপ অফ কিড হি ওয়াজ। সো ইউ সি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি ওয়ার্ল্ডের বড় কোম্পানিগুলো তারা ফোকাস করছে মোরাল, কালচার, অ্যাটিটিউড। এবং এটা আসলে কি, এখন স্টিভ জবসের একটা কথা আমি শুনলাম সেদিন, খুব ভালো লাগছে যে আমি এমন কাউকে দেখিনি যে হার্ডওয়ার্ক করতে চায় না, তাকে হার্ডওয়ার্ক করানো যায়। তার মানে দেখেন, মানুষের বিহেভিয়ার চেঞ্জ করাটা কিন্তু খুবই খুবই শক্ত একটা কাজ। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের ট্রেনিংয়ের কাজটা এটাই, যে একটা মানুষকে তার বিহেভিয়ার কিভাবে আমি চেঞ্জ করতে পারি। আর বিহেভিয়ার চেঞ্জ করতে গেলে আমাকে চেঞ্জ করতে হবে সে কি ফিল করে বিভিন্ন সময়। যেমন ধরেন একই ফিডব্যাক, ধরেন আপনি একজন বস, আপনার আন্ডারে 3 জন আছে, আপনি 3 জনকে আলাদাভাবে ডেকে একই ফিডব্যাক দিলেন বা একসাথে একই ফিডব্যাক দিলেন, 3 জন কিন্তু 3 ভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবে, ইজন্ট ইট? যে ইমোশনাল ইন্টেলিজেন্স সে পজিটিভ ওয়েতে চিন্তা করবে, আর যে ইমোশনালি আনইন্টেলিজেন্স সে কিন্তু ভেঙে পড়বে, কষ্ট পাবে, বসকে খারাপ ভাববে। তাহলে কি দেখেন, এরকম প্রত্যেকটা এরকম ছোট ছোট মানে ইম্প্যাক্ট হচ্ছে কিন্তু। সো ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজটা আসলে ব্যাপক। এটা হচ্ছে একটা মানুষকে আমরা বলছি যে একটা বুলেট প্রুফ করে, মানে তার যত ইমোশন আসুক না কেন, যত ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটুক না কেন, সে নিজেকে ওই মুহূর্তে স্থির রেখে বেস্ট রিয়াকশনটা দিবে। এই জন্য আমরা বলছি যে ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপুল দে রেসপন্ড, দে ডোন্ট রিয়াক্ট। সো আমরা কি তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটা দিচ্ছি ওটা হচ্ছে তো থটফুল একটা রেসপন্স করছি আর কি। সো ইমোশনাল ইন্টেলিজেন্স এগুলো নিয়ে কাজ করে। স্যার, যেহেতু আপনি অনেক একাডেমিক সেক্টরে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি শিক্ষকতা করেছেন এবং আমাদের অনেক তরুণ তরুণীদের সাথে আপনার কথাবার্তা হয়েছে, তো বাংলাদেশের তরুণদের মধ্যে একটা ভয় কাজ করে যখন তারা কোনো কিছু উদ্যোক্তা হিসেবে স্টার্ট করে কিংবা তারা যখন চাকরিতে যায়, একটা ভয় কাজ করে যে আমি যদি ব্যর্থ হই তাহলে আমার আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এরা কি বলবে। তো এইটা তারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? আচ্ছা, এইটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ কি, আমরা দেখছি যে এটাকে আমরা বলছি যে ইটস নট ক্যারিয়ার রিস্ক, এটা কাইন্ড অফ সোশ্যাল রিস্ক হয়ে গেছে। এবং আমরা যেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমার ভালো না থাকে, সেক্ষেত্রে আই উইল বি ফোকাসিং মোর অন হোয়াট আদার্স পিপল আর ফিলিং। সো এটা থেকে বাঁচার একটা উপায় আছে যে একটু ফোকাসটা নিজের উপর রাখা। আর বলা ঠিক হবে কিনা জানি না, আমরা যেটা হয় যে এই যে মানুষ কি ভাববে, এটা কারা বেশি করে, যাদের আসলে বাউন্ডারিটা পুর,
বাউন্ডারিটা। আমি অনেকদিন ভেবেছি যে বাংলাদেশের মানুষ কেন এত বেশি অন্যকে নিয়ে চিন্তা করে, অন্যকে নিয়ে খোঁচায়। দুইটা কারণ পেয়েছি। একটা হচ্ছে যে আমরা নিজেকে নিয়ে ফোকাসই করি না, উই লেট আওয়ার লাইফ গো লাইক দ্য নর্মাল ওয়ে। খেয়াল করে দেখেন, বেশিরভাগ মানুষ আমার কি করা উচিত, কি ভাবছে, নিজেকে নিয়ে চিন্তাই করি না। হ্যাঁ, অন্য এই জন্য কি আমার টাইমটা আমি ব্যয় করছি অন্যকে নিয়ে, এক নম্বর। আর দুই নম্বর যেটা, আমরা না, আমার কাছে এটা মনে হয়েছে, আমরা বাউন্ডারির বাইরে যায় মানুষের সাথে মিশি। মানে আমি অন্য মানুষকে আমার লাইফে অনধিকার চর্চা করার সুযোগটা দিই। তো এই রিমোট কন্ট্রোলটা আমার হাতে থাকা উচিত। ভুলটা আমরা এই জায়গাটাই করে ফেলি। আমরা ছোটবেলা থেকে যখন বড় হতে থাকি, আমাদের সোশ্যাল স্কিল পুয়ার হওয়ার কারণে আমরা বাউন্ডারিটা ভেঙে ফেলি। এই জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনি ধরেন কেউ যখন আপনাকে হিউমিলিয়েট করছে বা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এটা কিন্তু আপনি কত পর্যন্ত টলারেট করছেন সেটা কিন্তু দিয়ে আপনি আরেকজনকে শেখাচ্ছেন যে তোমার সাথে কত খারাপ কিছু করা যাবে। সো আপনি দেখবেন যে যাদের বাউন্ডারিটা স্ট্রং তাদেরকে আমরা অনেক সময় আনসোশ্যাল বলতে চাই, কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু টু সাম এক্সটেন্ট হ্যাপি আছে, কারণ তারা অন্যদের কি ভাবছে এটা নিয়ে অত চিন্তা করে না। এবং এইখানে আমি জানি না যে কথাটা বলা ঠিক হবে কিনা, সাকিব আল হাসান একটা ভিডিও দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। ওনাকে বলছিল যে বাংলাদেশের মানুষ আপনি যখন খুব ভালো খেলেন আপনাকে নিয়ে লাফালাফি করে, আর খারাপ করলে পুরো ট্রল। কিভাবে দেখেন? বলছে আমি দেখি না। মহেন্দ্র সিং ধোনি এনারও একই কথা বলছে, CR7 একই কথা বলছে। সো এই কথাগুলো আমি বলতে চাই তরুণদের জন্য যে আসলে যারা ভালো কিছু করেছে সমাজে, তারা না অলওয়েজ দে ফোকাস অন দেমসেলফ। আর ক্যারিয়ারে ভালো করার জন্য দায়সারাভাবে করলে হবে না। আমি যেটা মনে করি নেই, আমরা না অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। আমি এখন বর্তমানে ক্যারিয়ারে যাদের সাথে কাজ করতেছি, যারা খুবই সাকসেসফুল, আমি দেখলাম এদের লাইফে না অন্যকে নিয়ে ভাবার সময়টাই পায় না। মানে দে কিপ দেমসেলফ সো বিজি ইন ডেভেলপিং দেমসেলফ অ্যান্ড ফোকাসিং অন দেয়ার ওন ডেভেলপমেন্ট, ওটা নিয়ে ভাবার সময় পাচ্ছে না। তো আপনারা এই পডকাস্টে আমি এটাই বলতে পারি যে আমি যদি অন্যকে নিয়ে ভাবছি, তার মানে আসলে কি আমি আমার ব্রেনের একটা বড় অংশ যেটা আমার নিজের পিছনে দেওয়া হচ্ছে সেটা দিচ্ছি না। তাহলে বাচ্চাদেরকে বলবো একটাই কথা, সেটা হচ্ছে যে প্লিজ ফোকাস অন ইউর সেলফ। এই নয়েজটা তখন কমে যাবে, কারণ অন্যরা কি ভাবছে এটা নিয়ে তো চিন্তাটা আসবেই। এখন দেখেন সোসাইটিতে আমরা বাংলাদেশ এরকম গ্রো করেছে, আমরা চাইলেও কিন্তু কি করতে পারবো, আমরা ইগনোর করতে পারবো না। প্রতিবেশীরা আছে বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে, বাট ওইগুলো থেকে একটু দূরে থাকার উপায় হচ্ছে কি নিজের টাইমটাকে ব্যয় করা, মানে অলস মস্তিষ্ক যেন না হয়, এই আর কি আমি বলবো। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় যে স্কুল কলেজে অনেক ভালো ছাত্র, ইউনিভার্সিটিতে অনেক ভালো ছাত্র, তো ওরা যখন কর্পোরেট সেক্টরে ঢুকে তখন দেখা যায় তারা খুব এভারেজ টাইপের হয়ে যায়। হ্যাঁ। তো এই যে আপনার ব্রিলিয়ান্ট থেকে যে একটা কর্পোরেট সেক্টরে যে এভারেজ হয়ে গেল, যে এই যে একটা শক্ট, এইটাকে আপনি কিভাবে? আচ্ছা, এইটা আমি না বাচ্চাদেরকে একেবারে দোষ দিতে চাই না, কারণটা হচ্ছে কি এভালুয়েশন ক্রাইটেরিয়া পুরোটাই আলাদা। এই কারণে সমস্যাটা হয়েছে কি, ইউনিভার্সিটি আপনি যত ভালো লিখবেন, টিচারদের সাথে যত ভালো সম্পর্ক করবেন, টু সাম এক্সটেন্ট আপনার গ্রেডটা ভালো হবে, আচ্ছা, তাই না? আর এখানে কিন্তু আপনার বাংলাদেশের পড়ালেখার কালচারে যেটা হয় মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করা, এখানে কিন্তু কোনো ধরনের আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা নাই। সো বাংলাদেশে যাদেরকে আমরা একাডেমিক্যালি ব্রিলিয়ান্ট বলছি, এদের বেশিরভাগ কিন্তু আসলে অরিজিনালি ব্রিলিয়ান্ট নাও হইতে পারে। এরা হচ্ছে যে হার্ডওয়ার্কিং, এরা সারাদিন পড়ালেখা করছে বলে ভালো করছে। আমি আমার লাইফে প্রচুর ফ্রেন্ডদেরকে দেখছি যারা খুব নর্মাল অ্যাভারেজ পার্সন, কিন্তু প্রচুর পরিশ্রম করে অনেক কিছু করেছে, কিন্তু পরে দেখছি কিন্তু তারা কোনো ইনোভেশন করতে পারে নাই। কেন? কারণ অরিজিনাল ব্রিলিয়ান্ট না। মানে এখন আমার বক্তব্যটা কি জানেন, যে মানে মেধাবীরা অনেক সময় হেরে যেতে পারে, কিন্তু পরিশ্রমীরা হারে না। কিন্তু আপনার যদি মেধা না থাকে তাহলে যতই পরিশ্রম করেন খুব বেশি দূরও যেতে পারবেন না। যেমন CR7কে অনেকে বলে পরিশ্রম, কিন্তু CR7-এর ফুটবল ট্যালেন্টটা তো অসাধারণ। আমি তো সেই 2004 সাল থেকে ওনাকে দেখছি, হি ওয়াজ ফ্যান্টাস্টিক, বাট উনি অ্যাড করেছেন কি পরিশ্রমটা, এবং উনার মেধা কিন্তু রোনালদো বাকি এদের খুব কাছাকাছি। কিন্তু আমি একেবারেই মেধা নাই আমার, কিন্তু আমি সারাদিন খাটছি, এটা দিয়ে একটা পর্যায়ে যেতে পারবো। সো বাংলাদেশের ব্রিলিয়ান্ট যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু এই সেট অফ যে কিছু কোয়েশ্চেন হার্ডওয়ার্ক করে মুখস্থ করে ভালো করেছে। আচ্ছা, আর কোম্পানিতে যাওয়ার পরে যেটা হচ্ছে, ওখানে কিন্তু আপনি এভালুয়েটেড হচ্ছে অন্য ক্রাইটেরিয়া, আপনি ভ্যালুয়েট করতে পারছেন কিনা, আপনি টিমের মেম্বারদের সাথে মিলতে পারছেন কিনা। আর বাংলাদেশের ব্রিলিয়ান্ট পিপলদের একটা বড় সমস্যা আমি বের করেছি, সো কল্ড ব্রিলিয়ান্ট, এরা না আপনার এমপ্যাথিটা এদের পুয়ার। এমপ্যাথি পুয়ার মানে কি, দে নেভার ফোকাস অন আদার্স। কারণটা কি, ও ভালো রেজাল্ট করেছে কিভাবে, আইসোলেটেড থেকে, ও একা একা লুকাই পড়ালেখা করছে। দেখেন ও কিন্তু টিমে ভালো না,
আপনি খোঁজ নেবেন, আমার ধারণা 100তে মনে হয় বড় জোর 20% পাবো যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট প্লাস সোশ্যাল স্কিল ভালো। বাংলাদেশের সো কল্ড ব্রিলিয়ান্টের 80%ই খুব সম্ভবত খুবই আনসোশ্যাল হয়। কিন্তু ওয়ার্কিং প্লেসে যে আপনাকে কি হতে হবে, সোশ্যাল স্কিল থাকতে হবে, আপনি টিমে কাজ করতে হবে, ইউর পারফরমেন্স ডিপেন্ডস অন হাউ ইউ আর ইন্টারাক্টিং উইথ ইউর টিম, তাই না? জি। তো ওই জায়গাটাতে ওরা ধরা খেয়ে যাচ্ছে। সো আপনার এই পডকাস্ট যারা দেখবে সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে বলবো যে তোমরা যারা ভালো রেজাল্ট করেছো, মন খারাপ করার কিছু নাই, তোমরা আসলে হার্ডওয়ার্কিং ভালো, এইটা 1 নম্বর গুণ। এই গুণটা আমি মনে করি সবচেয়ে 1 নম্বরে থাকবে। এখন 2 নম্বর হচ্ছে তুমি নিজেকে অ্যাডাপ্ট করো। আফটার স্টার্টিং ওয়ার্কিং ইন দ্য কোম্পানি ইউ জাস্ট আস্ক দ্য কোয়েশ্চেন যে আচ্ছা হোয়াট আর দ্য এভালুয়েশন ক্রাইটেরিয়াস হিয়ার, দিস আর নট মানে সেম অ্যাজ আমার এভালুয়েশন ক্রাইটেরিয়া ইউনিভার্সিটি। সো এই জায়গাটা আমাদের অ্যাডাপ্টেবিলিটি কম আছে। আমাদের বাংলাদেশের মানুষজনদের সমস্যা হয় কি, আমরা খুব জড়তার মধ্যে থাকি, মানে স্থিতি জড়তা, যে নিউটন যেটা বলেছেন, আমরা ব্রেনটা ফ্লেক্সিবল না, আমরা অ্যাডাপ্ট করি না। আমি ভাবছি আমি যেভাবে পড়ালেখা করছি এটাই করবো। আপনি দেখবেন এই জন্য ওয়ার্ক প্লেসে যারা ব্রিলিয়ান্ট বলছেন তারা সারাদিন কাজ করতেছে কিন্তু ভিজিবল হচ্ছে না, উন্নতির সুযোগ কিন্তু পাচ্ছে না। আচ্ছা স্যার, কথাতে একটা যে কথা আসলো, একটা জায়গায় আপনি বললেন যে ইমপ্যাথির যে ব্যাপারটা, সো ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ইমপ্যাথির মধ্যে এটার মধ্যে যোগসূত্রটা। হ্যাঁ, আমরা এমপ্যাথিটাকে বলছি থার্ড পিলার অফ ইমোশনাল ইন্টেলিজেন্স দাঁড়িয়ে আছে 4টা পিলারের উপর। ওই 4টা পিলারের মানে পায়া বলা যেতে পারে চেয়ারের, যে কোনো একটা নড়বড় হলে আমি শেষ। সো এমপ্যাথি মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আদার্স, অ্যাকচুয়ালি এমপ্যাথি। সো ওই যেটা বললাম যে এমপ্যাথিটাকে এখন বলা হচ্ছে সারা পৃথিবীর একটা সবচেয়ে বড় একটা গুণ বা স্কিলই বলছে। বিশেষ করে সাইমন সিনেক থেকে শুরু করে অ্যাডাম গ্র্যান্ট, এনারা সবাই এটার খুব অ্যাডভোকেসি করছেন। এমপ্যাথি মানে হচ্ছে আরেকজনকে বোঝা। মনে করেন ধরেন আমার ওয়ার্ক প্লেস আই এম এ লিডার, বা ইভেন আমি টিম মেম্বার, ধরেন এখন আমার টিমে একজন কাজ করে করে বার্ন আউট, খুব এক্সহস্টেড, এখন আপনি তার সাথে কিভাবে কথা বলবো? এক্স্যাক্ট। আমি যদি এমপ্যাথি না থাকে আমি বলবো কাজ করে টায়ার্ড, তাকে আমি বলবো আরে ভাই এত কাজ করেন কেন, এই যে দেখেন এটা ল্যাক অফ এমপ্যাথি। বাট আমার যদি এমপ্যাথি থাকে, ও আচ্ছা ভাই আপনি এত এফোর্ট দিচ্ছেন, খুব দারুণ দারুণ, আচ্ছা আচ্ছা আপনার কিছু লাগবে, ক্যান আই হেল্প ইউ, কোনো জায়গায় কি হেল্প করতে পারি কিনা, দেখেন এই যে এমপ্যাথেটিক কমিউনিকেশন। সো এমপ্যাথি ইজ অ্যাকচুয়ালি ইটস এ ওয়ান্ডারফুল গিফট আমি মনে করি, বাট এটাকে ডেভেলপ করা যায়। তো এমপ্যাথিটা ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পিলার।